নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, 90 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। আর পাশাপাশি তোমাদের এই তৃতীয় ইউনিট টেস্টে সিলেবাসে কী থাকবে সেগুলো কিন্তু আমি দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দেখতে পাচ্ছ আসলে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সিলেবাস। তাই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হিমালয় দর্শন, খেয়া, নিরুদ্দেশ, ভাঙার গান, চন্দ্রনাথ, আমরা এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক সমস্ত রচনা, অব্যয়, ক্রিয়া, গল্পলিখন, প্রবন্ধ রচনা, প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক ব্যাকরণ নির্মিতের সমস্ত অধ্যায়, আর প্রফেসর শঙ্কু ডায়েরি চিহ্নিত 3টি গল্প। তারপরে ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিটের দাম, নোংর, এগুলি মানে মেন কথা হচ্ছে তোমার সিলেবাসের আওতায় সমস্ত কিছু নিয়েই প্রশ্নটি থাকবে। এই কারণে এখানে গল্প থেকে টোটাল থাকবে 12 মার্ক, কবিতা থেকে টোটাল 12 মার্ক, প্রবন্ধ থেকে 12 মার্ক, নাটক থেকে 10 মার্ক, সহায়ক গ্রন্থ থেকে থাকবে 14 মার্ক, ব্যাকরণ থেকে থাকবে 16 মার্ক, আর নিবৃত্তি থেকে থাকবে 14 মার্ক। টোটাল 90 মার্কের পরীক্ষা হবে। যাই হোক, আমরা প্রশ্নটি দেখে নেই। নবম শ্রেণী বাংলা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র এটা, ঠিক আছে। সরাসরি মধ্যশিক্ষা পর্ষদের যে প্রশ্নটি সেটি আমি তোমাদের সলিউশন করে দেখাবো। আমি একটু বড় করে দেখাই। এখানে দেখতে পাচ্ছ টোটাল 18টি এমসিকিউ থাকবে, তবে তোমাদের এই ফাইনাল পরীক্ষা 18টি কিন্তু এমসিকিউ থাকবে। হ্যাঁ, 16-17 বছরের দোহারা, ছিপছিপি চেহারা, শোভনের পরিচয় চিহ্নটি ছিল, এরকম করে অপশন দিয়ে টোটাল আমি যদি প্রশ্নগুলি দেখাই সব 14টি আছে। আর এইখানে টোটাল 18টি প্রশ্ন কিন্তু এখানে আছে। হ্যাঁ, এর মধ্যে গল্প আছে, কবিতা আছে, তারপরে ব্যাকরণ আছে, সমস্ত কিছু। তারপরে 2 নম্বরের প্রশ্ন 1 মার্কের, যে 2 দাগের যে 1 মার্কের প্রশ্নগুলি আছে 18টি। এরপরে গিয়ে তোমার 3 মার্কের প্রশ্ন 4, 3 মার্কের প্রশ্ন 5। 3 হচ্ছে তোমার রাধারানী মানে গল্প থেকে, 4 হচ্ছে আবার কবিতা থেকে, 5 হচ্ছে আবার তোমার রচনার ভাষা, বিষয়বস্তু, মধুর সাপেক্ষে লেখক ইহার সৌন্দর্য বর্ণনার্থী, অর্থাৎ গল্প থেকে। তারপরে 6 রাজবাড়িতে, এটাও গল্প থেকে। তারপরে 7, এরকম করে 8, 9, এই 7, 8, আর তারপরে 9 হচ্ছে কম বেশি এই আমিরাতে শান্ত আমরা বাঙালি বাস করি সেই বাণিজ্য ভূমিবক্ষে। 10 বর্তমান যুগ ইংরেজি বাংলা, এটাও কত গল্প থেকে। তারপরে 11 হচ্ছে তোমার ওই যে শঙ্কুর ডায়েরি। তারপরে 12 হচ্ছে প্রত্যেক মানুষের কিছু না কিছু নির্দিষ্ট সহজাত ক্ষমতা থাকে উদ্দীপিত, অর্থাৎ এটাও তোমার শঙ্কুর ডায়েরি যেটা আর কি। তারপরের যে বোমযাত্রী যেটা আর কি। 14-15 সম্পূর্ণ প্রশ্নটাই তোমরা যদি দেখে নাও। এই যে 14তে কী আছে, 14তে 14-3, 14-4 এবং 14 সম্পূর্ণ যে প্রশ্নই আমি দেখিয়ে দিলাম। সরাসরি এবার উত্তরে চলে যাচ্ছি, কারণ এমনিতেই তোমাদের 90 মার্কের যে প্রশ্ন, কাজেই এখানে প্রশ্নগুলি আরেকবার একটু দেখে নাও। 16-17, এরপরে 1-এর 10 থেকে 11-এর, তারপরে গিয়ে হলো তোমার 2 নম্বর, 2 নম্বরের পরে গিয়ে আমরা যদি দেখি 3 নম্বর, 3, 4, 7 পর্যন্ত, 8 পর্যন্ত আছে। সরাসরি এবার উত্তর বিশ্লেষণে আমরা চলে যাচ্ছি। তাহলে প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে 9, 10, 11, 12, 13। প্রথম 16-17 বছরে দুহার চিপচেপে চেহারা, শোভনের পরিচয় চিহ্নটি কী ছিল? ঘাড়ের দিকে ডান কানের কাছে একটি বড় জরুল ছিল, অর্থাৎ এটা ঘ নম্বর। শোভন অন্যদের থেকে আলাদা করে চেনার জন্য তার শরীরে একটি বিশেষ পরিচয় উল্লেখ। তার ঘাড়ের দিকে ডান কানের কাছে একটি বড় জরুল ছিল, এই বিশেষ চিহ্নটির সাহায্যে তাকে সহজে শনাক্ত করা সম্ভব। আমরা বিশ্লেষণ দেখব, কিন্তু বিশ্লেষণ নিয়ে আলোচনা করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে। আমি শুধু উত্তর দেব, সঙ্গে সঙ্গে আরও একজন মনে পড়িয়েছে, কথকের মনে পড়েছে, তোমরা বিশ্লেষণটা পড়ে নেবে। এটা হিরুকে মনে পড়েছে। এরপরের প্রশ্ন, ভেঙে ফেলো কারা করবর লোপাট, উদ্ধৃত অংশে যে ভেঙে ফেলা ও লেপাটের কথা বলা হয়েছে এটা মূলত লৌহ কপাট। তো এটা কাজী নজরুল ইসলামের ভাঙার গান যে গল্প কবিতা সেটা থেকে নেওয়া হয়েছে। আমরা কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হচ্ছে কুহুকিকা। আমরা কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের এই কুহুকিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এরপরের প্রশ্ন, ঢেঁকির শাকের কথা পাঠ করিয়েছি লেখিকা ঢেঁকি শাক, অর্থাৎ এটা তোমার বসুমতী পত্রিকায়। লেখিকা একটি পত্রিকা ঢেঁকি শাকের উল্লেখ করেছে, সেটা বসুমতী পত্রিকায়। এখন সে স্বাদ পূর্ণ হইল, লেখিকার যে স্বাদ পূর্ণ হয়েছে তিনি পর্বতের একটি নমুনা হিসেবে প্রথমবার ঘ নম্বর হিমালয় দর্শন করেছেন। এরপরের প্রশ্ন, মহারাজের সংবাদ শুনে খুব খুশি হবেন, বক্তা মনে করেন মহারাজা খুশি হবেন, কারণ হচ্ছে আংটি দেখে তার কোনো প্রিয়জনের কথা মনে পড়ে যাবে। এরপরের প্রশ্ন, এটা খুব আচার্য অংশটির বিষয়টি হলো আচার্য শব্দ করে কথা বলা, শব্দ কারকের মধ্যে মাঝে একটি গা গা শব্দ করতে দেখা গেছে, অর্থাৎ এটা
খ নম্বরের উত্তর। এরপরের প্রশ্ন 9 নম্বর, স্প্যানিশ ম্যানিফিকো এর অর্থ কী? স্প্যানিশ চমৎকার বা অসামান্য, ঠিক আছে। এরপরে 10 নম্বর, প্রফেসর শঙ্কু স্থির করেছেন স্বর্ণপুরীর খোঁজে তাকে যেতে হবে। তাকে কোথায় যেতে হবে? কাশ্মীরে যেতে হবে। এরপরের প্রশ্ন 11, সকলেই কবি নয়, কেউ কবি কি? কেউ কেউ কবি। নিম্নের পরটি যে জাতীয় সর্বনাম? এখানে অনির্দেশক সর্বনাম, কেউ কেউ দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা অর্থাৎ এখানে কেউ কেউ গুনতে হবে, এটা অনির্দেশক সর্বনাম। এরপরের প্রশ্ন, বাংলায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গের সংখ্যা কয়টি? 14টি। তারপরের প্রশ্ন, বাংলায় যে জাতীয় বিশেষ্য শ্রেণীবাচক বিশেষ্য, বাঙালি হচ্ছে শ্রেণীবাচক বিশেষ্য। এরপরে সর্বনাম পদ ব্যবহৃত হয় প্রথম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষের ক্ষেত্রে। এরপরে প্রশ্ন, খাঁটি বাংলা বলতে যে জাতীয় শব্দকে বোঝায় সেটা হচ্ছে তদ্ভব শব্দ। এরপরে প্রশ্ন, চাকরি থেকে চাকুরি, এক্ষেত্রে যে ধরনের মধ্য স্বরাগম। এরপরের প্রশ্ন, মধ্য স্বরাগম অন্য দুটি নাম হলো স্বরভক্তি বা বিপ্রসক। তারপরে 1-18, সমাপিকা ক্রিয়ার অন্য নামটি হলো সমাপ্য ধাতু সমত্ব কর্মের ক্রিয়া। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ আসলে ফার্স্ট সেকেন্ড ইউনিটের কিন্তু ব্যাকরণ অন্যান্য প্রশ্ন থেকেও কিন্তু এখানের প্রশ্নগুলি নেওয়া আছে। এবার 2 নম্বরে, ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। ইলিয়াস কেন তার প্রতিবেশীকে ধন্যবাদ জানিয়েছিল? এটা 2 নম্বরে, ইলিয়াস প্রতিবেশী ধন্যবাদ, ইলিয়াস কেন তার প্রতিবেশীকে ধন্যবাদ জানিয়েছিল। তাহলে আমরা যদি দেখি, ইলিয়াস সর্বসারে বৃদ্ধ বয়সে অত্যন্ত অসহায় হয়ে পড়েছিল, তার নিজের সন্তানের কাছ থেকেও কোনো সাহায্য পাওয়ার উপায় ছিল না। এই সময় তার প্রতিবেশী তাকে আশ্রয় সাহায্য করেছিলেন। প্রতিবেশীর সহানুভূতির সাহায্যের জন্য ইলিয়াস কৃতজ্ঞ হয়ে তাকে ধন্যবাদ জানিয়েছিল। তারপরে শেম ইন ক্রাউড বাট সলিটারি প্রাইড, হওয়ার উচিত ও বস্তু। বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছে? মাস্টারমশাই নরেশকে সাহিত্যচর্চা সম্পর্কে উপদেশ দেওয়ার সময় কথাটি বলেছেন। তিনি বলেন, পড়াশোনার সময় সাহিত্যচর্চা কিছুটা কম করা উচিত, কিন্তু একেবারে ছেড়ে দেওয়া উচিত না, কারণ সাহিত্যচর্চা ভিড়ের মধ্যে লজ্জার হলেও একাকী অবস্থায় গর্বের বিষয়। শেম ইন ক্রাউড বাট সলিটারি প্রাইড। এরপরের প্রশ্ন, পুরোয় না সে একগুঁয়েটার দুরন্ত পিপাসা। একগুঁয়েটা কি? আবহমান কবিতা একগুঁয়েটা বলতে মানুষ অদম্য জীবন স্পৃহা, এগিয়ে চলার প্রবল আকাঙ্ক্ষা, নতুন কিছু পাওয়ার চিরন্তন তৃষ্ণাকে বোঝানো হয়েছে। এরপরে রক্ত প্রবাহের মাঝে ফেনিয়ে ওঠে, রক্ত প্রবাহের মধ্যে কী ফেনিয়ে ওঠে? সোনার মুকুট। এটা সত্যেন্দ্রনাথ দত্তের আমরা কবিতায় কবি পৃথিবীর ইতিহাস, যুদ্ধ, সংঘর্ষ, রক্তপাতের কথা বলেছে। যাই হোক, ব্যাখ্যাটা তোমরা ভালো করে পড়বে। আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। কাকে লেখক অন্যতম প্রধান? সংস্কৃত ভাষা চর্চাকে বাংলার অন্যতম প্রধান খাদ্য বলছেন, কারণ সংস্কৃত ভাষার সঙ্গে বাংলার গভীর সম্পর্ক রয়েছে এবং বাংলা ভাষার প্রচুর সংস্কৃত শব্দ ব্যবহৃত, তাই স্কুল কলেজ সংস্কৃত। এরপরের প্রশ্ন হচ্ছে কি, সে জুলুম থেকে রক্ষা পাইলাম। কোন জুলুম থেকে রক্ষা পাওয়ার কথা বলা হয়েছে? উক্ত অংশে জোর করে বা অন্যায়ভাবে কোনো কাজ চাপিয়ে দেওয়ায় জুলুম থেকে রক্ষা পাওয়ার কথা বলা হয়েছে। বক্তা এখানে একটি পরিস্থিতি থেকে মুক্ত পাওয়াকে স্বস্তির বিষয় হিসেবে দেখেছেন, তবে বর্তমান ফাইল অনুসন্ধানে এই উদ্ধৃতির সম্পূর্ণ প্রসঙ্গ উদ্ধার করা। এরপরের প্রশ্ন, তা প্রভু যা আদেশ করেন, প্রভুর আদেশটি কী ছিল? উক্তিটি ধীবর বৃত্তান্তর প্রসঙ্গ ব্যবহৃত, সেখানে ধীবর রাজা ও প্রভুর আদেশ মেনে চলার কথা জানায়। আংটি উদ্ধারের পরে রাজদরবারে তার বক্তব্য গ্রহণ করা হয় এবং রাজা তার প্রতি সন্তুষ্ট হন, তাই এখানে প্রভুর আদেশ বলতে কর্তৃপক্ষের নির্দেশ পালন করা বোঝানো হয়েছে। এরপরের প্রশ্ন, তাই হাত বাড়িয়ে জানালাটা খুলে দিলাম। বক্তা জানালাটা কেন খুলে দিল? বক্তা বাইরে থেকে আসা শব্দ বা পাখির উপস্থিতির প্রতি কৌতূহল হয় জানালাটা খুলে দিয়েছিলেন। জানালার বাইরে কী ঘটছে তা দেখার বিষয়টি বোঝার জন্য তিনি হাত বাড়িয়ে জানালাটি খুলে দিয়েছেন। সেই কীর্তিমান পুরুষটির সঙ্গে পাখির একটা সম্পর্ক রয়েছে। কোন কীর্তিমান? এখানে কীর্তিমান পুরুষ বলতে স্যার আইজ্যাক নিউটনকে বোঝানো হয়েছে। বিজ্ঞানী নিউটনের সঙ্গে পাখির সম্পর্কে একটি মজার প্রসঙ্গ পাঠ্যাংশে আলোচিত হয়েছে। এটা কেন হয় বাবা? বক্তার জিজ্ঞাসাটি কেন একটি অস্বাভাবিক বা বিস্ময়কর ঘটনার কারণ জানতে পিতার কাছে প্রশ্নটি করছিল, অর্থাৎ যে ঘটনাটি নিজের চোখে দেখেছে বা অনুভব করেছে সেটি কেন ঘটেছে তা বুঝতে না পেরে তার কাছে জিজ্ঞাসা করেছে। এরপরে প্রশ্ন, যৌগুরু শব্দের সঙ্গে যৌগিক শব্দের পার্থক্য কী? যৌগিক শব্দ দুই বা ততোধিক অর্থপূর্ণ শব্দ বা শব্দাংশ যুক্ত হয় যে শব্দ তৈরি হয় এবং সমাজগত পদটির অর্থ তার উপাদানগুলোর অর্থ থেকে বোঝা যায়, তাকে যৌগিক শব্দ বলে। যৌগুরু শব্দ দুই বা ততোধিক অর্থপূর্ণ শব্দ যুক্ত হয়ে যে শব্দ তৈরি হয় কিন্তু তার আক্ষরিক অর্থ না বুঝিয়ে একটি বিশেষ বা প্রচলিত অর্থ প্রকাশ করে, তাকে যৌগুরু শব্দ বলে। রাজপুত্র, রাজার পুত্র, এটা যৌগিক। পঙ্কজ, পঙ্কে জন্মেছে, পদ্ম যৌগ। এবারে পরের প্রশ্ন, মহাপ্রাণধ্বনি একটি উদাহরণ দাও। একটি মহাপ্রাণধ্বনির উদাহরণ হচ্ছে কি? বেশির বায়ুপ্রবাহে উচ্চারিত ধ্বনি, যেটা যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময়
ফুসফুস থেকে বেশি পরিমাণে বায়ু বেরিয়ে আসে তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। খ, ঘ, ছ, ঝ, ঠ, ট এরকম এগুলি মহাপ্রাণ ধ্বনি। এরপরের প্রশ্ন হচ্ছে কয়েক শব্দের সন্ধি বিচ্ছেদ কী? কতি যোগে কয়েক। তারপর কতি যোগে কয়েক শব্দটি সন্ধি বিচ্ছেদ হলো কতি যোগে। এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন কী বলেছে? পরের প্রশ্ন, ভবিষ্যৎকালে অনুজ্ঞা বলতে কী বুঝো? ভবিষ্যৎ কোনো কাজ করার আদেশ, অনুরোধ, অনুমতি বা উপদেশ বোঝাতে যে অনুজ্ঞা ব্যবহৃত হয় তাকে ভবিষ্যৎকালে অনুজ্ঞা বলে। তোমাদের শুধু বলতে কী বোঝায় উদাহরণ হিসেবে দিয়ে দিতে পারো, তুমি আগামীকাল বিদ্যালয়ে যেও। এরপরের প্রশ্ন, একটি বাক্য গঠন করে তার মুখ্য কর্ম এবং গৌণকর্ম চিহ্নিত করো। মা আমাকে একটি বই দিলেন, এখানে মুখ্য কর্ম একটি বই, গৌণকর্ম আমাকে। এরপরের প্রশ্ন হচ্ছে অনুজ্ঞা ভাব ক্রিয়ার কোন কোন কালে ব্যবহৃত হয়? অনুজ্ঞা ভাব ক্রিয়া মূলত বর্তমান ও ভবিষ্যৎ এই দুই কালে ব্যবহৃত হয়। এরপরের প্রশ্ন আমরা বিস্তারিত দেখব না। বাংলা ভাষায় মৌলিক স্বর কয়টি? ওকে কি মৌলিক স্বর 7টি। তারপরে কি অ, আ, হ্রস্ব ই দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ, ও, এ। যে স্বরধ্বনি অন্য স্বরধ্বনির সংমিশ্রণে তৈরি নয়, ভাষার মৌলিক স্বরধ্বনি হিসেবে ব্যবহৃত হয়, সেগুলিকে মৌলিক স্বরধ্বনি বলে। এবার পুরাঘটিত অতীতের প্রয়োগ লক্ষ্য করা যায় এমন একটি উদাহরণ দাও। আমি বিদ্যালয়ে পৌঁছানোর আগেই ঘন্টা বেজে গিয়েছিল। এখানে বেজে গিয়েছিল ক্রিয়াটি পুরাঘটিত অতীতের উদাহরণ। এরপরের প্রশ্ন হচ্ছে আমার 3 নম্বরের প্রশ্ন, রাধারানী কাঁদিতে কাঁদিতে কতগুলো বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল। প্রশ্নটা আমি যদি ক্লিয়ার করে বলি, রাধারানী কাঁদিছিল কেন এবং তার মালা উদ্দেশ্য কিভাবে সফল হলো? তাহলে রাধারানী দুঃখ অসহায়তার কারণে কাঁদছিল। সেই অবস্থায় সে বনফুল তুলে মালা গেঁথেছিল। মালাটি ছিল তার মনের ভাব প্রকাশ এবং প্রিয় ব্যক্তির প্রতি শ্রদ্ধা। শেষ পর্যন্ত মালা গাঁথার মাধ্যমে তার মনের উদ্দেশ্য সফল হয়েছে এবং তার আবেগ যথার্থ হয়েছে। এখানে বনফুলের মালা শুধু ফুলের মালা নয়, রাধারানী মনের আবেগে। প্রশ্নটি সম্পূর্ণ পাঠ্যাংশে। এরপরের প্রশ্ন, সেই জন্যই গল্প বানানো সহজ হলো। এই উক্তিটি বক্তা সোমেশ নিরুদ্দেশ গল্পের কথক। সে নিরুদ্দেশ হওয়া এবং ব্যক্তিকে কেন্দ্র করে একটি গল্প তৈরি করার কথা বলে। তার নিজের পরিচিত জীবন ও চারপাশের নানা ঘটনা সম্পর্কে ধারণা থাকায়, ঘটনাগুলো কল্পনার সঙ্গে মিলিয়ে নেওয়ার সুযোগ থাকায় তার পক্ষে গল্পটি তৈরি করা সহজ হয়। নিরুদ্দেশ গল্পের কথক সোমেশ। এরপরের প্রশ্ন, সারা রাত মিছে দাঁড় টানি কথকের সারা রাত দাঁড় টানার অর্থ কী? তার দাঁড় টানা মিছে কেন? অজিত দত্তের নোঙর কবিতায় সারা রাত দাঁড় টানা কথাটি শুধু নৌকা চালানোর অর্থে ব্যবহৃত হয়নি, এটি জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য মানুষের নিরন্তর চেষ্টা পরিশ্রমের প্রতি। কবি দূর সিন্ধু পাড়ে পাড়ি দিতে চান, কিন্তু তার বাণিজ্য তরী নোঙরের কাছে বাধা পড়ে আছে। তাই যতই তিনি দাঁড় টানুন বা মাছ তুলে পাল বাঁধুন, নৌকা এগুতে পারে না। সেই কারণে তার সমস্ত চেষ্টা মিশেছে। এরপরের প্রশ্ন, গাজনের বাজনা কখন বেজে ওঠে? কবি কেন গাজনের বাজনা বাজানোর কথা বলেছেন? গাজনের বাজনা সাধারণত গাজন উৎসবের সময় বেজে ওঠে, কিন্তু ভাঙার গান কবিতায় নজরুল এই গাজনের বাজনাকে বিদ্রোহ ধ্বংসের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। কবি পরাধীনতা, অন্যায়, অত্যাচার, শোষণের সমস্ত বন্ধন ভেঙে ফেলতে চান। তাই তিনি তরুণদের উদ্দেশ্যে গাজনের বাজনার মতো প্রবল ও উদ্দীপনাময় আওয়াজ তুলে বিপ্লবের আহ্বান জানিয়েছেন। এবার 5 নম্বর প্রশ্ন, রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে। মন্তব্যটি কার? মন্তব্যটি সাবেকে লেখক কোন কোন উদাহরণ দিয়েছেন? রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে বক্তব্যের মাধ্যমে প্রারম্ভিক বোঝাতে চেয়েছেন যে বিষয়ের প্রকৃতি অনুযায়ী ভাষার রূপ নির্বাচন করতে হয়। গম্ভীর ও তাত্ত্বিক বিষয়ের ক্ষেত্রে এ ধরনের ভাষাও, সাধারণ জীবন ঘনিষ্ঠ বিষয়ের ক্ষেত্রে অন্য ধরনের ভাষা প্রয়োজন। তিনি বাংলা ভাষায় সংস্কৃত, আরবি, ফার্সি প্রভৃতি বিভিন্ন ভাষার শব্দ ব্যবহারে উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিয়েছিলেন। এরপরের প্রশ্ন, ইহার সৌন্দর্য বর্ণনাতীত। উক্তিটি লেখিকা হিমালয় ভ্রমণ সম্পর্কিত রচনাংশ। লেখিকা হিমালয়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য থেকে মুগ্ধ হয়েছেন। পাহাড়, ঝর্ণা, জলধারা, মেঘ, সবুজ প্রকৃতি, চারপাশের বিশাল দৃশ্য তার মানে গভীর বিষয়েও আনন্দ সৃষ্টি করছে। এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এতই অসাধারণ যে সাধারণ ভাষায় তার সম্পূর্ণ বর্ণনা করা সম্ভব নয়, তাই তিনি কে বর্ণনাকৃত বলেছেন। এরপরের প্রশ্ন হচ্ছে, সুতরাং রাজবাড়িতেই যায়। এখানে এই সিদ্ধান্তটি ধীবর নিয়েছে। রুই মাছের পেট কাটতে গিয়ে সে রাজা দুষ্মন্তের মণিখচিত আংটি পেয়েছিলেন। আংটিটি তার নিজের নয় বুঝতে পেরে সেটার রাজার সম্পর্ক রয়েছে জানতে পেরে সে রাজবাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার উদ্দেশ্য হল আংটিটি রাজাকে দেখানো, ফেরত দেওয়া এবং নিজের নির্দোষ প্রমাণ করা। এরপরের প্রশ্ন, প্রভু অনুগ্রত হলাম। এই উক্তির বক্তা ধীবর। রাজা দুষ্মন্তের আংটি উদ্ধার করে দেওয়ার কারণে ধীবর রাজদরবারে পুরস্কৃত হয়েছিল। তাকে আংটি সমূল্য অর্থ দেওয়া হয়। রাজা তার সততা ও সত্য কথায় সন্তুষ্ট হয়ে যে সে রাজকৃপা লাভ করে, সেই কারণে ধীবর নিজেকে অনুগ্রত অর্থাৎ বিশেষভাবে কৃতজ্ঞ, কৃপা প্রাপ্ত মনে করেছিলেন।
এরপর 7 নম্বর বোমযাত্রী ডায়েরি কিন্তু গল্প। এবার গল্পের বদলে ডায়েরিটা দেখে একটু আশ্চর্য হলাম। কথকের কাছে এই ডায়েরি নিয়ে উপস্থিত হয়েছিল। প্রাপ্ত ডায়েরিটির প্রকৃতি কেমন? কথকের কাছে তারক চাটুর্য ডায়েরিটি নিয়ে উপস্থিত হয়েছিলেন। ডায়েরিটি ছিল প্রফেসর তিলকেশ্বর শঙ্কুর। সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে একটি উল্কাপিণ্ড পতনের ফলে সৃষ্ট গর্ত থেকে ডায়েরিটি উদ্ধার করা হয়েছিল। ডায়েরিটার প্রকৃতি ছিল অত্যন্ত রহস্যময় এবং এর কালির রং পরিবর্তিত হতে কাগজ সহজে ছিঁড়ত না। আগুনে পুড়ত না এবং টানলে কাগজের আকারও অপরিবর্তিত হতো। তাই কতক সাধারণ গল্পের পরিবর্তনে এমন আশ্চর্য ডায়েরি দেখে বিস্মিত হয়েছিলেন। এরপরে বাবার এই কথাগুলো আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল। বক্তার পিতার পরিচয় দাও। তার কোন কথাগুলো? বক্তার পিতা ছিলেন এমন একজন ব্যক্তি যিনি জীবনের অভিজ্ঞতা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে সন্তানকে শিক্ষা দিয়েছিলেন। তার কথার মধ্যে ছিল সততা, আত্মমর্যাদা, কর্তব্যবোধ, মানুষের প্রতি সহানুভূতি শিক্ষা। জীবনের কঠিন পরিস্থিতি সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুতি না হয় যে শিক্ষা তিনি দিয়েছেন সেটি বক্তার মনে গভীরভাবে রেখাপাত হয়েছিল। এরপরে স্কুলের কি বিভীষিকাময় যে ছিল ভদ্রলোক। এখানে কার কথা বলা হয়েছে? কীভাবে তিনি ছাত্রদের কাছে বিভীষিকাময় হয়েছিল। এখানে স্কুলের কঠোর স্বভাবের শিক্ষক মাস্টারমশাইয়ের কথা বলা হয়েছে। তার আচরণ ছাত্রদের কাছে ভীতিকর ছিল। তিনি পড়াশোনা নিয়মকানুনের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন। ছাত্রদের সামান্য ভুলে তার চোখ এড়াতো না। শাসন ভর্ৎসনা কঠোর ব্যবহারের ফলে ছাত্ররা তার সামনে স্বাভাবিকভাবে কথা বলতে, আচরণ করতে সাহস পেত না। স্কুলে তার উপস্থিতি ছাত্রদের মনে আতঙ্ক সৃষ্টি হয়ে তার কাছে পড়ার সময় তারা সবসময় সতর্ক থাকত। ফলে তিনি ছাত্রদের কাছে একজন সাধারণ শিক্ষক না থেকে বিভীষিকা হয়ে এসেছিলেন। তবে তার কঠোর উদ্দেশ্য ছিল ছাত্রদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী করা। এই চরিত্রের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের পুরানো দিনের কঠোর সম্পর্ক এবং শিক্ষকের শাসন নির্ভর শিক্ষাদানের একটি চিত্র ফুটে ওঠে। এরপর দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ হয়ে উঠেছে। চন্দ্রনাথ দুর্দান্ত বলার কারণ কি? চন্দ্রনাথ দুর্দান্ত বলা হয়েছে যে সাহসী, বেপরোয়া এবং প্রবল প্রতিবাদী স্বভাবের জন্য। তিনি অন্যায়, অপমান সহজে মেনে নিতেন না। তার আচরণে প্রচলিত নিয়ম ও কৃতিত্বের বিরুদ্ধে প্রতিবাদের প্রকাশ ঘটেছিল। তার একটি আকস্মিক বা তীব্র আচরণ বা আঘাতের ফলে স্কুলের শিক্ষক ছাত্রদের মধ্যে প্রবল উত্তেজনা সৃষ্টি হয়। সবাই ঘটনাটি নিয়ে আলোড়িত হয়ে পড়ে। ফলে শান্ত স্কুলের পরিবেশ মুহূর্তের মধ্যে চঞ্চল বিক্ষুব্ধ ওঠে। চন্দ্রনাথের দুর্দান্ত স্বভাব ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। উৎস সতর্ক। এরপরে প্রশ্ন আসিয়াছে, শান্ত অনুগত বাংলা নিঃসন্ধ্যা আকাশে 7টি তারা কবিতায় কীভাবে সন্ধ্যা নেমে এসেছে? গ্রামীণ প্রকৃতির চিত্রটি বর্ণনা। জীবনানন্দ দাশের আকাশে 7টি তারা কবিতায় সন্ধ্যা অত্যন্ত শান্ত কোমলভাবে বাংলার প্রকৃতির উপর নেমে এসেছে। আকাশে 7টি তারা ফুটে উঠেছে। কবির চোখে বাংলার নিঃসন্ধ্যা যেন এক শান্ত অনুগত কেশবতী কন্যা। তার চুলের মতো মেঘ কবির চোখ ও মুখের উপর ভেসে আসে। এই চিত্রে সন্ধ্যার সৌন্দর্য মানবী রূপের সঙ্গে মিশে গেছে। কবিতায় বাংলার গ্রামীণ প্রকৃতির অসাধারণ চিত্র ফুটে এসেছে। কবির নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক স্বর, পুকুরের জল, চাঁদ, সরপুঁটির মৃদু ঘ্রাণ, তারপরে কিশোরের চাল ধোয়া ভেজা হাত এবং কিশোরের পায়ে দলা মুথা ঘাসের গন্ধ অনুভব করেছেন। লাল লাল বটের ফলের গন্ধ তার অনুভূতিকে স্পর্শ করছে। এই কবিতায় শুধু চোখের দেখা প্রকৃতি নয়, গন্ধ, স্পর্শ, অনুভূতির মাধ্যমে বাংলার গ্রামীণ জীবনকে উপলব্ধি করা হয়েছে। এরপরের প্রশ্ন, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমিবঙ্গে, বাঞ্ছিত ভূমিবঙ্গে যে পরিচয় আমরা কবিতায় ফুটে উঠেছে তা পরিচয় দাও। সত্যনাথ দত্তের আমরা কবিতায় বঙ্গভূমি একটি গৌরবময় ঐতিহ্যশীল মহামান্বিত ভূমি হিসেবে তুলে ধরা হয়েছে। কবির কাছে বাংলা শুধু জন্মভূমি নয়, এটি জ্ঞান, সংস্কৃতি, বীরত্ব এবং শিল্প, সাহিত্য, মানবতার পবিত্র ভূমি। প্রথমে কবি বাংলার প্রাকৃতিক সৌন্দর্য পরিচয় দিয়েছেন। এখানে কনক ধানে ভরে মাঠ, স্নেহময় বাংলা মায়ের বুক, পদ্মে আর আতসী অপরাজিত সজ্জিত প্রকৃতি রয়েছে। আবার ইতিহাসের দিক থেকেও এই ভূমি অত্যন্ত গৌরবময়। বাঙালির বীরত্বকে পরিচয় দিতে বিজয় সিংহের লঙ্কা জয়, মোগলের বিরুদ্ধে প্রতিরোধের কথা স্মরণ করেছেন। বাংলার জ্ঞান ও সংস্কৃতি গুরুত্বপূর্ণ কেন্দ্র কপিল, অতীশ, দীপঙ্করের জয়দেব প্রমুখ মনীষীর অবদানের কথা কবি স্মরণ করেছেন। স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা বাংলাতে কৃতিত্বের কথা বলা হয়েছে। অজন্তার চিত্রকলা, কীর্তন ও বাউল গানের বাঙালি সমৃদ্ধি সংস্কৃতির পরিচয় বহন করে। কবিতার শেষাংশে কবি বাঙালির ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন। তিনি মনে করেছেন মিলনের মহামন্ত্রে বাঙালি বিশ্ব মানবতার সঙ্গে যুক্ত হবে এবং তার গৌরবে পৃথিবী পূর্ণ হবে। এরপরের 10 নম্বরের প্রশ্ন, নব সৃষ্টির বর্তমান যুগের ইংরাজি ও বাংলার আত্মনির্ভরশীল নয়, প্রাবন্ধিক কোন কোন আত্মনির্ভরশীল কথা বলেছেন? বর্তমান যুগের প্রাবন্ধিক ভাষার শব্দ সৃষ্টির ও ভাব প্রকাশে আত্মনির্ভরশীলতার কথা বলেছেন। কেননা ভাষা যদি নতুন বস্তু, নতুন চিন্তা, নতুন ধারণা প্রকাশের জন্য নিজের ভাষার উপাদান থেকে সহজে নতুন শব্দ সৃষ্টি করতে পারে তবে তাকে আত্মনির্ভরশীল ভাষা বলা হয়। বর্তমান যুগের বাংলা ও ইংরেজি বিভিন্ন ভাষা থেকে শব্দ গ্রহণ করে সমৃদ্ধ হয়েছে। বাংলা ভাষা সংস্কৃত, আরবি, ফার্সি, ইংরেজি অন্যান্য ভাষা থেকে বহু শব্দ গ্রহণ করছে। ইংরাজি নানা ভাষার শব্দ গ্রহণ করছে। তাই এই ভাষাগুলো সম্পূর্ণ সংশোধন বরং ভাষার বিকাশ ক্ষেত্রে পারস্পরিক আদান প্রদান একটি স্বাভাবিক প্রক্রিয়া।
এরপরে প্রশ্ন, সকলেই মনোহর উদ্দীপক উপরের ভিত্তি করে সেই মনোহর দৃশ্য বলতে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য সম্মানিত রূপকে বোঝানো হয়েছে। পাহাড়, নদী, গাছপালা, ফুল, আকাশ, মেঘ, নির্মল পরিবেশে একত্র হয়ে একটি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য সৃষ্টি করেছে। প্রাকৃতিক প্রতিটি উপাদান যেন নিজস্ব সৌন্দর্য যেন উপস্থিত, কোথাও পাহাড়ের বিশালতা, কোথাও জলপ্রপাতের স্বচ্ছ জল, কোথাও সবুজ বনভূমি, সব মিলে পরিবেশটি মনোহর হয়ে উঠেছে। এরপরের প্রশ্ন, সকলেই মনোহর, এটা তো আমরা বলেছি 10-2 এবং 10-3 নাটক। সূচক এঁকে পড়ি, পূর্বাপর সব বলতে দাও। বক্তা সূচক কথা বলছেন কেন, বলার সুযোগ পেয়ে। উক্তিটি বক্তা রাজশ্যালক ধীবরকে আংটি চুরির অভিযোগে ধরে আনার পর রক্ষীর তাকে বারবার বাধা দিচ্ছিল এবং নানা বিদ্রুপ করেছিল। ধীবর নিজের নির্দোষিতা প্রমাণ করার জন্য আংটিটি কিভাবে তার কাছে এসেছিল সেই সম্পূর্ণ ঘটনা বলতে চাইলে রাজশ্যালক সূচককে বাধা না দিতে বলেন। সত্য ঘটনা জানার জন্য তিনি ধীবরকে পূর্বাপর সব বলার সুযোগ দিয়েছেন। সুযোগ পেয়ে ধীবর জানায় যে সে শত্রু বশত সকরা অবতারের বাসিন্দা এবং পেশায় জেলে একটি রুই মাছ কাটার সময় মাছটির পেটের ভিতর রাজার নাম খোদাই করা মণিমুক্তা খচিত আংটিটি সে পেয়েছিল। সে আংটিটি চুরি করেনি, বিক্রি করতে যাওয়ার সময় রক্ষীদের হাতে ধরা পড়েছে। এরপরের প্রশ্ন হচ্ছে, আপনি প্রবেশ করুন, উদ্দিষ্ট ব্যক্তি কোথায় প্রবেশ করে? আপনি প্রবেশ করুন, এই কথা রাজশ্যালককে মহারাজের দুষ্মন্তের প্রাসাদে প্রবেশ করার অনুরোধে জানানো হয়েছে। রাজার নাম খোদাই করা আংটিটি ধীবরের কাছে পাওয়ার পর রাজশ্যালক বিষয়টি মহারাজকে জানতে এবং আংটিটি দেখাতে রাজপ্রাসাদে প্রবেশ করেছেন। রাজশ্যালক রাজার সামনে আংটিটি উপস্থিত করলে আংটিটি দেখে রাজা দুষ্মন্তের পূর্বস্মৃতি জাগ্রত হয়। তার মনে শকুন্তলার কথা মনে পড়ে এবং তিনি বুঝতে পারেন যে এটি তার দেওয়া আংটি। ফলে ধীবরের বক্তব্য সত্য প্রমাণিত হয়। রাজা ধীবরকে শাস্তি না দিয়ে আংটির মূল্যে সমপরিমাণ অর্থ পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেন। পরবর্তীতে ধীবর উদারতা সত্য তাই মুগ্ধ হয়ে রাজশ্যালককে তাকে নিজের প্রিয় বন্ধুর মর্যাদা দেন। এরপরে প্রত্যেক প্রাণীর কিছু না কিছু নির্দিষ্ট সহজাত ক্ষমতা থাকে, এটা 12 নম্বরের প্রশ্ন। তো উক্তির প্রফেসর শঙ্কু সম্পর্কিত রচনা থেকে নেওয়া হয়েছে। এখানে প্রাণীদের জন্মগত সহজাত ক্ষমতার কথা বলা হয়। প্রত্যেক প্রাণী তার নিজের স্বাভাবিক ক্ষমতা নিয়ে জন্মায় এবং সেই ক্ষমতার সাহায্যে তার জীবনধারণ কাজকর্ম পরিচালিত হয়। যেমন কোনো পাখি জন্মগত, তোমরা এটা ভালো করে পড়ে নেবে কারণ ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। 12 সময় একটা ঘটনা ঘটলো যেটা বলা যেতে পারে আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। উক্তিটির মাধ্যমে বক্তার জীবনে, এটাও ভালো করে পড়ে নেবে। তারপরে রচনা 13 নম্বর, স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতার 125 বছর, তোমার 100 ওয়ার্ডে লিখতে হবে, এই যে 100 ওয়ার্ড। তারপরে বিশ্ব উন্নয়ন মানব সভ্যতা, এটাও তোমার 100 ওয়ার্ড। এর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। 13-3 বিজ্ঞান ও মনস্কতা। তারপরে 13-4 হচ্ছে এশিয়ান গেমসে ভারতের সাফল্যের অভিজ্ঞতা এবং পরে হচ্ছে ভ্রমণে শিক্ষার আনন্দ। ঠিক আছে, তাহলে এবং 14 নম্বরে আছে প্রদত্ত অংশের ভাব অর্থ লেখো। আমরা যদি প্রদত্ত অংশটা দেখে নিই, এই হচ্ছে 14, দেবতা মন্দির মধ্যে ভক্ত প্রাচীন জাতিতেছে তপমালা বসিনি সেদিন। অর্থাৎ তোমার এরকম অনেক কিছুই পড়তে হবে, কিন্তু আমি যা সেখানে তোমাদের অল্প সময়ের মধ্যে মূল ভাব, দরিদ্র অসহায় মানুষের সেবা করাই প্রকৃত ঈশ্বর সেবা। মানুষকে অবহেলা করে মন্দিরে দেবতার পূজা করলে সেই পূজা সম্পূর্ণ হয় না। এরপরে যেটা আর একটা আছে গল্প থেকে সারমর্ম লিখতে হবে। ঠিক আছে, এই যে প্রদত্ত রচনা 1/3 শব্দের মধ্যে সার অংশ লিখো। ঠিক আছে, তাহলে যেমন সমাজের বঞ্চিত, দুর্বল, দরিদ্র, নিপীড়িত মানুষের প্রতি লেখিকার গভীর ঋণ রয়েছে। তারা সব দিয়েও কিছু পায়নি, মানুষের অবহেলা অত্যাচার সহ্য করেছে, তাদের বেদনায় লেখককে কলম ধরতে বাধ্য করছে। তাই তার সত্য জগতের প্রধান বিষয় অসহায় মানুষদের জীবন ও দুঃখ, প্রকৃতি সৌন্দর্য, সম্পদের প্রতি আকর্ষণ থাকলেও বঞ্চিত মানুষের দুঃখ লেখনের প্রভাবিত করেছে। এরপরের যেটা হচ্ছে 14-3 সূত্র অবলম্বনে গল্প রচনা করো। আমরা যদি সূত্রটা একটু দেখে নেই, সূত্রটা কী ছিল? 14-3 যুদ্ধে পরাজিত এক রাজা আশ্রয় নিলেন পাহাড়ের গোপন গুহায় এবং মাকড়সাকে দেয় জাল বোনার চেষ্টা করতে চলেছেন, কতবার ব্যর্থ, অবশ্যই সেটি জাল বুনতে সমর্থ হয়েছে। যাই হোক, এখানে এক রাজা যুদ্ধে শত্রুর কাছে পরাজিত হয়ে প্রাণ বাঁচানোর জন্য পাহাড়ে একটি গোপন গুহায় আশ্রয় নিলেন। পরাজয়কালে লজ্জা ও দুঃখে তিনি সম্পূর্ণ হতাশ হয়ে পড়েছিলেন। একদিন গুহার ভিতরে বসে তিনি একটি মাকড়সাকে দেখতে পেলেন। মাকড়সাটি গুহার দেয়ালে জাল বোনার চেষ্টা করছে, কিন্তু বারবার তার জাল ছিঁড়ে যাচ্ছিল। মাকড়সাটি তবু হাল ছাড়েনি, বারবার চেষ্টা করতে করতে অবশেষে সে সফল হয় এবং সুন্দরভাবে জাল বুনতে পারলো। এই দৃশ্য দেখে রাজার মনে মনে নতুন সাহস জন্ম নিল। তিনি ভাবলেন, একটি ছোট প্রাণী যদি বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও চেষ্টা ছেড়ে না দিয়ে তাহলে তিনি কেন হাল ছেড়ে দিবেন। তিনি গুহা থেকে বেরিয়ে নিজের সৈন্যদের সংগঠিত করলেন, আবার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। এবার তার সাহস ও অধ্যবসায়ের কাছে শত্রু পরাজিত হয় এবং রাজা তার রাজ্য ফিরে পেলেন।
এরপরে সর্বশেষ 14 আয় আমাদের অজ্ঞান অতিথি বালক তরুণ দল মানুষের স্নেহ সঙ্গে আমাদের ঘরে চল ভাব সম্প্রসারণ করো। গাছ আমাদের জীবনের অপরিহার্য অংশ। ছোট চারা যখন মাটিতে জন্মায় তখন সেটি অত্যন্ত কোমল ও অসহায় থাকে। একটি শিশুর মতোই তার যত্ন, সুরক্ষা, ভালোবাসার প্রয়োজন হয়। তাই কবি তরুদলকে বালক ও অজ্ঞান অতিথি বলে সম্বোধন করেছেন। একটি গাছকে বড় হয়ে আমাদের ছায়া দেয়, ফল ফুল দেয়, কাঠ দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, গাছ বাতাসকে বিশুদ্ধ করে এবং পৃথিবীর জীব জগতের অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ মানুষ নির্বিচারে গাছ কেটে প্রকৃতির ক্ষতি করছে। তাই নতুন গাছ লাগার পাশাপাশি ছোট চারা গাছগুলো স্নেহ যত্ন দিয়ে বড় করে তুলতে হবে। একটি শিশুকে যেমন নিরাপদে পরিবেশ বড় করা হয়, তেমনি একটি চারাকেও রক্ষা করতে হবে। তাই এই ছিল তোমার এই ভিডিওর আদ্যবান। তো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে কিন্তু ফুল প্রশ্ন সম্পর্কে আইডিয়া পাবে এবং এইভাবে তোমরা ভালো করে পড়বে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। वीडियोस আজ এই बनाने পর্যন্ত। हैं ধন্যবাদ সবাইকে। फिल्मोरा है ना।